Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99. ডোনাল্ড ট্রাম্পের মতো পরাশক্তির নেতারাও এখন তাকে স্যার বলে ডাকতে বাধ্য হবেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে রাশিয়া বা চীনের মতো পরাশক্তিধর রাষ্ট্রপ্রধানরাও এখন কথা বলবেন তার অনুমতি নিয়ে। কারণ পুরো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়ন্ত্রণ এখন সরাসরি বাংলাদেশের হাতে। দীর্ঘ 40 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে রচিত হলো বাংলাদেশের এক অভাবনীয় কূটনৈতিক বিজয়। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এই একটি মাত্র বিজয় যেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে রাতারাতি বদলে দিয়েছে। কিন্তু এই বিশাল পদে বসার পর ডক্টর খলিলুর রহমান আসলে কত টাকা বেতন পাবেন, কি অসীম ক্ষমতার মালিক হলেন তিনি? ডোনাল্ড ট্রাম্পের মতো পরাক্রমশালী নেতারা কেন তাকে সমীহ করে চলবেন? আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকা রোহিঙ্গা সংকট সমাধানে তিনি কি এবার কোনো জাদুকরী ভূমিকা রাখতে পারবেন? দেশের অভ্যন্তরীণ নানা সংকটে জাতিসংঘ কি এখন বাংলাদেশের পকেটেই থাকবে? এই সবগুলোর উত্তর জানলে আপনিও চমকে উঠবেন। বিশ্ব রাজনীতির অন্দরমহলের এমন অনেক গোপন সমীকরণ আজ আপনাদের সামনেই তুলে ধরব, যা এর আগে কেউ আপনাকে বলেনি। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে গত মঙ্গলবার সকালে যে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা যে কোনো হলিউড থ্রিলারকেও হার মানাবে। সাধারণ পরিষদের হলে তখন পিনপতন নীরবতা, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আর বিশ্বের বাঘা বাঘা কূটনীতিকদের ফিসফাস, সব মিলিয়ে এক চরম স্নায়ুযুদ্ধ। কারণ লড়াইটা হচ্ছিল জাতিসংঘের 190টি সদস্য রাষ্ট্রের মধ্যে গোপন ব্যালটে। দীর্ঘ 40 বছর পর এই সর্বোচ্চ বহুপাক্ষিক মঞ্চের নেতৃত্ব কে পাবে, বাংলাদেশ নাকি সাইপ্রাস? ভোট গণনা শেষে যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো, তখন পুরো হলরুমে যেন এক অভাবনীয় শিহরণ ছড়িয়ে পড়ে। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কোকোরিসকে মাত্র 8 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয় ছিনিয়ে নেন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান। সাইপ্রাস পায় 91 ভোট আর বাংলাদেশ পায় 99 ভোট। ফলাফল ঘোষণার পরপরই ডক্টর খলিলুর রহমান 2 হাত তুলে যখন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলেন, তখন পুরো বিশ্বে নজর ছিল তার দিকে। দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকান। মনে পড়ে সেই পুরনো দিনের কথা, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে প্রিয়া সাহা বাংলাদেশের বিরুদ্ধে একতরফা ও ভিত্তিহীন অভিযোগ করেছিলেন। তখন ট্রাম্পের চোখে মুখে যে অভিব্যক্তি ছিল তা দেখে মনে হয়েছিল তিনি যেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ঠিকমতো চেনেনই না। অথচ আজ সেই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে হোয়াইট হাউস এবং পুরো বিশ্ব এক নামে বাংলাদেশকে চিনতে বাধ্য। আগামী 8 সেপ্টেম্বর থেকে যখন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের 81তম অধিবেশন শুরু হবে, তখন সেই মঞ্চের মাঝখানে হাতুড়ি হাতে বসে থাকবেন একজন বাংলাদেশি। ট্রাম্প বা পুতিনের মতো নেতারা যখন সেই মঞ্চে ভাষণ দিতে উঠবেন, প্রোটোকল অনুযায়ী তাদের এই বাংলাদেশিকে মিস্টার প্রেসিডেন্ট বা স্যার বলে সম্মান জানিয়েই কথা শুরু করতে হবে। এটাই হলো কূটনৈতিক ক্ষমতা, পরাশক্তির অহংকার মাটিতে নামিয়ে আনার ক্ষমতা। এখন সবার মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, এত বড় একটি পদের জন্য ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ থেকে কত টাকা বেতন পাবেন এবং তার সুযোগ সুবিধাই বা কি হবে? দর্শক, এই জায়গাটিতেই রয়েছে সবচেয়ে বড় চমক। জাতিসংঘের নিয়ম এবং সনদ অনুযায়ী সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের কোনো বেতনভুক্ত কর্মচারী নন। তাই তিনি জাতিসংঘ থেকে ব্যক্তিগত কোনো বেতন বা ভাতা পাবেন না। তার মানে তিনি যে বেতনটি পাবেন সেটি তাকে বাংলাদেশ সরকারকেই বহন করতে হবে। কিন্তু তাহলে কি তিনি খালি হাতেই বিশ্ব শাসন করবেন? একদমই না। তার কার্যালয় পরিচালনার জন্য জাতিসংঘ তাকে বার্ষিক $3,32,000 মার্কিন ডলারের একটি বিশাল বাজেট বরাদ্দ দেবে, বাংলাদেশ টাকায় যার পরিমাণ প্রায় 4 কোটি টাকার কাছাকাছি। এর পাশাপাশি নিউ ইয়র্কের বুকে তার থাকার জন্য বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক ভিআইপি যাতায়াত সুবিধা এবং বিশ্বজুড়ে যে কোনো দেশে ভ্রমণের সময় রাষ্ট্রপ্রধানের সমতুল্য সর্বোচ্চ নিরাপত্তা ও প্রোটোকল প্রদান করা হবে। তবে এর সাথে সাথে একটি আইনি ও রাজনৈতিক বিতর্ক জন্ম নিয়েছে। ডক্টর খলিলুর রহমান সাবেক অন্তর্বর্তী সরকারের সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি কি একই সাথে দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এই দ্বৈত দায়িত্ব পালন করতে পারবেন? জাতিসংঘের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ পরিষদ প্রতিটি অধিবেশনের জন্য
একজন সভাপতি নির্বাচন করে। অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী যখন এই পদে নির্বাচিত হয়েছিলেন, তিনিও একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ বা ক্যামেরুনের প্রধানমন্ত্রীও নিজ দেশের পদে থেকেই জাতিসংঘের এই দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ ডক্টর খলিলুর রহমানকে তার পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে না। কিন্তু পর্দার আড়ালে আসলে কি খেলা চলছে? কট্টর সমালোচক এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে জাতিসংঘের সাধারণ পরিষদ আসলে আমেরিকার একটি পুতুল সংস্থা ছাড়া আর কিছুই নয়। ফিলিস্তিন বা লেবাননের মতো জ্বলন্ত ইস্যুতে এই পরিষদ যখন কোনো শক্ত ব্যবস্থা নিতে পারে না, তখন একজন আলংকারিক সভাপতি হয়ে বাংলাদেশের আসলে কতটা লাভ হবে? অনেকেই বলছেন ডক্টর খলিলুর রহমানের এই বিজয় আসলে কোনো সাধারণ বিজয় নয়। এর পেছনে রয়েছে পরাশক্তিগুলোর এক গভীর ব্লুপ্রিন্ট। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক প্রভাব এবং ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল ছাড়া এত বড় একটি পদে আসীন হওয়া প্রায় অসম্ভব একটি ব্যাপার। বিশ্লেষকরা মনে করছেন আগামী দিনে বাংলাদেশকে চীন, ইরান এবং পাকিস্তানের বলয় থেকে বের করে পুরোপুরি মার্কিন বলয়ে ঢুকিয়ে দেওয়ার এটি একটি মাস্টার প্ল্যান হতে পারে। তবে এসব ভূ রাজনৈতিক হিসাব নিকাশের বাইরে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের চোখে এখন একটি বিশেষ দিকে, আর তা হলো রোহিঙ্গা সংকট। বছরের পর বছর ধরে ঝুলে থাকা এই সমস্যা কি এবার কোনো সমাধান হবে? ডক্টর খলিলুর রহমান কি পারবেন সাধারণ পরিষদের সভাপতির চেয়ারে বসে মিয়ানমারের উপর এমন কোনো চাপ প্রয়োগ করতে যাতে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়? কিংবা পার্বত্য চট্টগ্রামের সংবেদনশীল সীমান্ত এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কি সরাসরি জাতিসংঘের কোনো মিশন বা হস্তক্ষেপ কাজে লাগাতে পারবেন? সত্যি বলতে সাধারণ পরিষদের কোনো সিদ্ধান্ত যে কোনো দেশের উপর জোরপূর্বক চাপিয়ে দেয়া সরাসরি আইনি বা সামরিক ক্ষমতা তার নেই। কিন্তু সভাপতির চেয়ারে বসে পুরো বিশ্বের এজেন্ডা বা আলোচ্য সূচি নির্ধারণ করার ক্ষমতা তার হাতে রয়েছে। তিনি চাইলে রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারেন। বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন অর্জন, জলবায়ু সংকট মোকাবেলা এবং শান্তি রক্ষার মতো বিষয়গুলোতে তিনি নেতৃত্ব দেবেন, যেখানে বাংলাদেশ সরাসরি লাভবান হতে পারে। ইতিহাসের চাকা ঘুরে ঠিক 40 বছর পর বাংলাদেশ আজ আবার সে সোনালী জায়গায় ফিরে এসেছে। 1986 সালে হুমায়ুন রশিদ চৌধুরীর হাত ধরে বাংলাদেশ যে গৌরব অর্জন করেছিল, আজ 2026 সালে এসে ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে সেই গৌরবের পুনর্জন্ম হলো। বিশ্বমঞ্চে এটি বাংলাদেশের এক নতুন এবং পরাক্রমশালী কূটনৈতিক অধ্যায়ের সূচনা। আগামী দিনগুলোতে বাংলাদেশ ফার্স্ট নীতি বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে কতটা নিজেদের স্বার্থ আদায় করতে পারে, নাকি পরাশক্তিগুলো দাবার ঘুঁটি হয়েই সীমাবদ্ধ থাকে, তা দেখার জন্য পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। দর্শক, বাংলাদেশের এই অভাবনীয় কূটনৈতিক বিজয় এবং এর পেছনের মার্কিন বলয়ের বিতর্ক নিয়ে আপনার কি মতামত? ডক্টর খলিলুর রহমান কি পারবেন বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরো শক্ত করতে? আপনাদের যৌক্তিক ও বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশ বিদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি এমন সব চমকপ্রদ অজানা সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যের পক্ষে অবিচল থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।